প্রিয় দর্শক, আমি মাসুমা খাতুন বাংলা ভালোবাসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমার অনেক অনেক শুভেচ্ছা নিন। বছর ঘুরে আবার এসেছে 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশের মতোই প্রবাসী বাঙালিরাও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে নানা অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের আজকের আসরে আমরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। তবে তার আগে অভিবাসন সম্পর্কে কিছু তথ্য এবং একটি সাক্ষাৎকার। আসুন তাহলে আমাদের সঙ্গে যোগ দিন। প্রিয় দর্শক, আমি মাসুমা খাতুন বাংলা ভালোবাসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমার অনেক অনেক শুভেচ্ছা নিন। আমাদের আজকের আসরে একজন অতিথি উপস্থিত রয়েছেন, তার সঙ্গে আমরা খানিক আলাপ করব। তিনি হলেন আনিস খান, একজন রিয়েল এস্টেট এজেন্ট। তার কাছ থেকে জেনে রাখার মতো অনেক তথ্য আশা করি আমরা পাব। তো আসুন আনিস খানের সঙ্গে খানিক কথা বলি। আনিস খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ মাসুমা আপা, আমাকে আপনার বাংলা ভালোবাসা অনুষ্ঠানে নিয়ে আসার জন্য, আর দর্শকদেরকে শুভেচ্ছা। আচ্ছা, আপনি তো রিয়েল এস্টেট করছেন, এখন তো বাজার রমরমা, বাড়ির বাজার। তো আপনি কতদিন ধরে আছেন এবং কোথায় আছেন? আমি রিম্যাক্সের হয়ে কাজ করি। আমি রিয়েল এস্টেট এজেন্ট হয়েছি 2002 সালে। প্রথম আমি কাজ শুরু করেছি ওয়াইকার রিয়েলেটর হয়ে। আচ্ছা তারপরে 2003 সাল থেকে আমি কাজ করতেছি রিম্যাক্সের হয়ে। আচ্ছা, আমেরিকা কবে এসেছেন? আমি আমেরিকাতে এসেছি 1997-এ। এখানে কি প্রথমে ছাত্র হিসেবে এসেছেন নাকি? আমি প্রথমে এখানে আমি ছাত্র হিসেবে আসিনি, আমি আচ্ছা, ইমিগ্রেন্ট হয়ে এসেছি। ইমিগ্রেন্ট হয়ে এসেছেন। আচ্ছা, তাহলে তো অত কঠিন হয়নি। আচ্ছা, তাহলে 2002 সাল থেকে তো বাড়ির বাজার খুব রমরমা। আপনি শুরু করেই তো বেশ এর মধ্যে পড়ে গেছেন। তো কিছু প্রশ্ন করি। আহ, প্রায় সবাই বাড়ি কিনতে চায় আজকাল এবং কিনছেও। ভাড়ার চেয়ে বাড়ি যেন বেশি কিনছে দেখছি। তো এখন এই বাজারে যে একজন প্রথম যে বাড়ি কিনবে আর আগে কখনো কেনেনি, তো তার সম্পর্কে কিছু প্রশ্ন করি। তাকে আপনারা কি পরামর্শ দেবেন? ধন্যবাদ মাসুমা আপা। ওখানে আছে, দর্শকদের বলুন ক্যামেরায়। হ্যাঁ, ধন্যবাদ মাসুমা আপা। হ্যাঁ, আমি যখন শুরু করেছি 2002 সালে, তখন থেকে আমি বিরাট একটা ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে গেছি। আমি নিজেকে মানিয়েও নিয়েছি তার মধ্যে। তো প্রথমবারের বায়ারদেরকে বাড়ি কেনার জন্য কিছু উপদেশ তো অবশ্যই আছে। তো প্রথম একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখবো, সেটা হলো, আমাদের সবসময় মনে হয়েছে বাড়ির দাম আর বাড়বে না, এই সামনেই শেষ আছে, কিন্তু আমরা দেখছি প্রত্যেক মাসেই বাড়ির দাম বেড়েই চলছে। কখনো 5,000, কখনো 10,000। বছরের গ্রোথ রেট প্রায় 12% থেকে বিভিন্ন জায়গায় 20% পর্যন্ত হয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে বাড়ি কিনে লোকসান না। হ্যাঁ, আমি এটাই বলবো যে বাড়ি কিনে কখনোই আমি কাউকে লোকসান হতে দেখিনি এই অঞ্চলে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো। আচ্ছা, তাহলে প্রথম যে বায়ার তাকে কি বলবেন? প্রথম যে বায়ার, তার জন্য কতগুলি টিপ আছে আমাদের। যেমন একটা জিনিস বায়ারকে অবশ্যই খেয়াল করতে হবে, বাড়ির মর্টগেজ যেন তার ইনকামের থেকে অবশ্যই 40%-এর বেশি না হয়। তো জানেন তো, যেরকম বাড়ির দাম বেড়েই চলছে, 40%-এর মধ্যে মর্টগেজ রাখা মোটেই সম্ভব না। তবে সেটাই। তার জন্য উপায়ও আছে। উপায়গুলি হলো, যেমন আপনার বাড়িতে যদি 3টা-4টা বেডরুম থাকে, সেখান থেকে 1টা বা 2টা বেডরুম আপনি ভাড়া দিয়ে দিলেন। তার থেকে কিছু আপনার মর্টগেজ কাভার হবে। কেউ কেউ তো বেসমেন্টও ভাড়া দেয় না? আবার যদি আপনার বাড়িতে মাল্টি লেভেল থাকে, আপনি বেসমেন্ট ভাড়া দিয়ে সেখান থেকে আপনি মর্টগেজের একটা বার্ডেন থেকে আপনি রেহাই পেতে পারেন। সেটা অনেকেই করে থাকে এই অঞ্চলে। এভাবে আমরা অনেক বাড়ি বিক্রি করেছি। আবার আরো দেখেছি আরেক ধরনের বায়ার, যারা 2 ভাই কিংবা 2 বন্ধু মিলে একটা বড় বাড়ি শেয়ার করে থাকে। হ্যাঁ, আমি আমার এক বন্ধুকে জানতাম, ও বিয়ে করেনি, কিন্তু ওরা দুই বান্ধবী মিলে একটা বাড়ি কিনেছে বেশ অনেকদিন আগে। ওরা বললো ভাড়া করার চেয়ে এটাই তাদের কাছে বেশি সুবিধা হয়েছে। আচ্ছা, এই তো গেল প্রথম বায়ার যে বললেন দেখতে হবে তার উপার্জনের চেয়ে তার মর্গেজ যেন 40 ভাগের বেশি না হয়, হলে তাকে অন্যভাবে সেটা জোগাড় করতে হবে। আর এমন অনেকে আছে আমি জানি যে একটা বাড়ি আছে আবার কিনছে ইনভেস্টমেন্টের জন্য। তো তাদের জন্য আপনার কি বলার আছে? থ্যাংক ইউ মাসুম আপা। গত বছর আমি দেখেছি প্রথমবারের বায়ারের চাইতে
আমাদের দ্বিতীয়বারের বাড়ি বেশি এসেছে আমাদের কাছে। আরেকটা বাড়ি কিনতে কেউ দ্বিতীয় একটা বাড়ি কিনবে ইনভেস্টমেন্ট হিসাবে, ওইটা নতুনটা হয়তো ভাড়া দেবে, অথবা আগের বাড়িটা ভাড়া দেবে, নতুন বাড়িতে চলে যাবে। এক্ষেত্রে আমি আমার নিজের একটা শখ তৈরি করেছি যে কিভাবে তাদেরকে সবচেয়ে ভালো সেবা দেওয়া যায়। আচ্ছা। তবে আমরা কিভাবে করে থাকি, তাদেরকে আমরা প্রথম বলি যে তারা আগের বাড়ি থেকে কিছু ক্যাশ আউট করে একটা ওই টাকাটা ডাউন পেমেন্ট দিয়ে সে পরের বাড়িটা কিনতে পারে। এবং আগের বাড়ি এখন কেনার পরে সে চিন্তা করতে পারে সে আগের বাড়িটা ভাড়া দিবে বা নতুন বাড়িতে উঠবে, বা নতুন বাড়িটাই ভাড়া দিবে, আগের বাড়িতে থেকে যাবে। তবে আমাদের 2004 সালে আমাদের বেশিরভাগ বায়ারই এসেছে যাদের সেকেন্ড টাইম বায়ার, বা অনেক সময় দেখছি তৃতীয়বার বা চতুর্থ টাইম বায়ারও অনেক আছে। আচ্ছা, তো এটা খুব হয়েছে। তা আপনি তাদেরকে ঠিক মতো পরামর্শ দেন? জি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সিস্টেমে ফেলে যে যেরকম রিকোয়ার করে তাদেরকে আমরা সেরকম লোন অফিসারদের কাছে পাঠিয়ে থাকি। আচ্ছা, যেমন ধরুন একজনের এখন 40%-এর মধ্যে রাখা যাচ্ছে না, তাকে এক ধরনের লোন অফিসারের কাছে পাঠাবেন, হ্যাঁ? বা তার কিছু অসুবিধা আছে লোন পেতে? হ্যাঁ, বিভিন্ন লেন্ডারের বিভিন্ন প্রোগ্রাম আছে মাচুমাপা। সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করে থাকি, আমাদের অনেক লোন অফিসারদেরকে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে, যাকে সহজে যেভাবে সেট করা যায়। আমরা সবসময় আমাদের নিজেদের মধ্যে একটা টিমের মতো কাজ করি, যেমন সেটেলমেন্ট কোম্পানি বলেন, লোন বলেন, এদের মধ্যে থেকে আমরা ওভাবে একটা পছন্দসই জায়গায় পাঠিয়ে দিই। হ্যাঁ। আচ্ছা, লোনের যখন প্রশ্নই উঠলো, তো লোন নিয়ে কয়েকটা প্রশ্ন করি। এখন আপনার বাড়ি পছন্দ হয়েছে, আপনি কন্ট্রাক্ট পেয়ে গেছেন, কিন্তু এখন লোন পেতে হবে। এই লোন পাওয়ার ক্ষেত্রে কোন কোন দিকে নজর রাখতে হবে, কি কি ব্যাপারে ঠকে যাওয়ার সম্ভাবনা? আমি সরাসরি লোনের কাজ করি না মাসুম আপা, তবে আমি বিভিন্ন লোন অফিসারের সঙ্গে কাজ করে থাকি। আমি আমি বলবো আমার লিস্টে প্রায় 10-12 জন লোন অফিসার আছে, কিংবা অনেক সময় তারও বেশি আমরা দরকার হলে আমরা খুঁজে বের করি। এক একজনের রিকোয়ারমেন্টস এক এক রকম হয়। যার ডাউন পেমেন্ট কম, ক্রেডিট স্কোর ভালো, অথবা অনেকে আছে ডাউন পেমেন্ট বেশি, ক্রেডিট স্কোর খারাপ, এরকম যেরকম রিকোয়ারমেন্টস হয় সেখানে আমরা তাদেরকে পাঠিয়ে থাকি। এবং আরেকটা কথা, যেমন ধরুন এই বাড়ির লোনের ব্যাপারে প্রথমবার আমরাও না বুঝে দিতে হয়েছে। ওই যে মর্গেজের উপরে আবার একটা তো আছে হ্যাজার্ড ইন্স্যুরেন্স, আবার মর্গেজের উপর আরেকটা ইন্স্যুরেন্স দিতে হয়, সেটা থেকে রেহাই পাওয়ার কি উপায়? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, আমি খুব খুশি আপনি প্রশ্ন করেছেন। এরকম প্রশ্ন আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে করে থাকে যে কিভাবে মর্টগেজ ইন্স্যুরেন্স অ্যাভয়েড করা যায়। কারণ আপনি যদি একটা 400,000 এর বাড়ি কিনেন, সেক্ষেত্রে মর্টগেজ ইন্স্যুরেন্স যদি ডাউন পেমেন্ট কম থাকে, তাহলে মর্টগেজ ইন্স্যুরেন্স সময় $400-500 হয়ে থাকে। এটা অ্যাভয়েড করার জন্য আমরা বায়ারদেরকে একটা উপদেশ দেই যে যদি তারা লোনটা দুইটা ভাগে ভাগ করে দুইটা ব্যাংক থেকে নেয়া, এক ব্যাংক থেকে 80%, আর এক ব্যাংক থেকে 20%, কিংবা 5% ডাউন পেমেন্ট থাকলে ওই ব্যাংক থেকে আমরা তাদেরকে বলে থাকি যেন 15% নিলে ওটা কভার হয়ে যায়, এভাবে 100% কভার তাহলে আর দিতে হবে না। তার মানে আপনি যা লোন নিয়েছেন তার 80 ভাগ হলে আপনাকে দিতে হবে না, 80 ভাগের চেয়ে বেশি হলে দিতে হবে। ব্যাংক সবসময় রিকোয়ার করে তারা 80 ভাগের উপরে কিছুতেই লোন দিবে না। 80% উপরে লোন দিতে গেলেই তারা মর্টগেজ চার্জ করে, কিন্তু আপনি টাকাটা এনে দিচ্ছেন আরেকটা ব্যাংক থেকে, ওটা তার ব্যবসা না যে সে এটা তার মানে তারও একটা উপায় আছে। এবং ধরুন যারা ভারত বাংলা থেকে আসছে, তারা হয়তো এই দেশের অনেক রীতিনীতি জানে না, অথচ বাড়ি কিনছে, ঠকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা তাদের সাহায্য করেন যাতে তারা ঠকে না যায়। যে লোনের আমি যেহেতু লোনের কাজ করি না, কিন্তু আমি সবসময় আমি আমার বায়ারদের উপরে নজর রাখি যেন তারা লোন অফিসার থেকে খুব বেশি করে ঠকে না যায়। যদি যায় তবে আমি তাদেরকে মাঝপথে থামিয়ে দিয়ে অন্য লোন অফিসারের কাছে পাঠিয়ে দিই। আরেকটা জিনিস দেখেছি এবারের বাড়ির মার্কেটে, একজন বাড়ি ঠিক করে কন্ট্রাক্ট দিল, আরেকজন তার চেয়ে বেশি দিয়ে নিয়ে নিল। তো এক্ষেত্রে কি করার আছে? হ্যাঁ, আমি গ্লাড আপনি প্রশ্ন করেছেন। এই জিনিসটা আমাদের খুব হয়েছে। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি খুব হয়েছে এবার 2004 সালে। একটা প্রপার্টি বাজারে আসলে সেক্ষেত্রে দেখা যায় 5 জন 10 জন, অনেক সময় দেখেছি 20 জন পর্যন্ত মানুষ অফার দিয়ে থাকে একটা প্রপার্টিতে, কিন্তু প্রপার্টি তো একটা, পাবে তো একজন মানুষ। এখন সেক্ষেত্রে তার কন্ট্রাক্টটাই রেটিফাইড হয় যার কন্ট্রাক্টে বেশি টাকা শর্ত কম থাকে, শুধু টাকাই বেশি না, শর্ত কম থাকবে। যেমন ইন্সপেকশন করাটা একটা শর্ত। ও হ্যাঁ, এভাবে শর্ত কম থাকলে তার কন্ট্রাক্টে রেটিফাইড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিংবা সে বলে দিতে পারে যে সে যত বেশি আসুক তার চেয়ে সে কিছু বেশি দেবে। আমরা আরেকটা ভাবে কাজ করে থাকি, সেটাকে বলে এসকেলেশন ক্লজ। আপনি যেটাকে বলেছেন ওটাকে আমাদের সিস্টেমে বলে থাকি এসকেলেশন ক্লজ। সেটা হলো আপনার
প্রপার্টিতে যখন আপনি যখন একটা বাড়িতে অফার দিবেন, আহ, যেমন একটা বাড়ির দাম 200,000, আপনি অফার দিলেন 200,000, কিন্তু আপনি যেহেতু জানেন যে আরো 4টা 5টা অফার আসতে পারে, সেক্ষেত্রে আপনি $500 বাড়িয়ে দিতে পারেন এবং বলতে পারেন অন্য কারো অফারের থেকে আপনার প্রপার্টি 500 বা বেশি 1,000 আসবে বা 1,000 বেশি আসবে। আপনি একটা সিলিং দিতে পারেন যে আপনার সীমা থাকবে এই 210। পর্যন্ত যদি কেউ দেয় আমি তার বেশি এটা ম্যাচ করব। হ্যাঁ, আপনি 5,000 যেতে পারেন সর্বোচ্চ, কিংবা 10,000 যেতে পারেন। কিন্তু সবসময় সেলারের উপরই নির্ভর করছে কাকে দেবে, তাই না? সেলারটাই সব, এটাই হলো কি হ্যাঁ, আসল পয়েন্ট। সেটাই। হ্যাঁ, সেলার চাইলে সে সব কন্ট্রাক্ট ভয়েড করে দিতে পারে, কিংবা সে যদি চায় সে একজনকে বাড়ি দিতে পারে, তার বাড়ি ইভেন $10,000 কমেও দিতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ সেটা তার উপর সেলারের নির্ভর উপর করে। নির্ভর করছে। জি। হ্যাঁ, আর আগামীতে যদি সময় থাকে আমরা যে বাড়ি বিক্রি করছে তার ব্যাপারে কিছু পরামর্শ নেব। ওই ব্যাপারেও তো আপনি কাজ করেন, না? থ্যাংক ইউ মাসুম আপা। হ্যাঁ, আমি বায়ার এবং সেলারের দুজনের হয়েই কাজ করি। তা আজকে তো আমরা বায়ারের কথাই বললাম, পরবর্তীতে না হয় যদি আপনি সময় দেন কোনোদিন, যে যে বাড়ি বিক্রি করতে চাচ্ছে তাকে কি কি পরামর্শ দেওয়া যায় থ্যাংক ইউ। সে নিয়ে কথা বলতে পারি আমরা একদিন। জি, পরের বার আমরা নাকি আলাপ আজকে করব। কি সময় আছে আমাদের? না, আজকে আমাদের সময় হবে না। তো আরেকদিন যারা বাড়ি বিক্রি করবেন, একটা বিক্রি করে আরেকটা কিনবেন, বা এটা এই ধরনের আরো তো অনেক প্রশ্ন এসে যায় বাড়ির রিয়েল এস্টেটের সঙ্গে। তা আপনি যদি সময় দেন আবার আলাপ করা যাবে। থ্যাংক ইউ, আমরা আলাপ করবো আরেকদিন। ধন্যবাদ বাংলা ভালোবাসী দর্শকদের, ধন্যবাদ আচ্ছা, আপনাকে। আনিস খান রিম্যাক্সের হয়ে কাজ করেন তিনি নর্দার্ন ভার্জিনিয়াতে। তো আমার তো খুব ভালো লাগলো তার কথা শুনে। আশা করি আপনারাও কিছু তথ্য পেয়েছেন, যাতে আপনাদের একটু সহায়তা হবে। তা সাক্ষাৎকার এখানে শেষ করছি। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন গান এবং কবিতায়। सलाम
রেখে যেতে চাই তাদের স্মৃতির জন্যে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির জন্যে। সালাম সালাম হাজার সালাম। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, আমি সেখানে কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনের নামে, আমার হাজারো বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এইখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। বাংলাবাসী আজ এ পর্যন্তই। শহীদদের প্রতি আরেকবার শ্রদ্ধা জানাচ্ছি, আর বিদায়ের আগে এটুকু বলতে চাই,
বাংলা ভাষা চর্চার মাধ্যমেই আমরা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতে পারি। তাদের জন্য আজ বাংলা ভাষার মর্যাদা অনেকখানি বেড়েছে, আর এই শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে। তাহলে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তারা বাংলা ভাষা শিখবে, বাংলা ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরবে। এই বলে আরেকবার শহীদদের শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আমি